অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের তৃতীয় এবং শেষ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের দুটি লেকচারে শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলো অর্থাৎ পরিফেরা থেকে শুরু করে একাইনোডার্মাটা পর্যন্ত পর্বগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই লেকচারে আমরা মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ কর্ডাটা পর্বের এবং এর অধীনে যে শ্রেণীগুলো রয়েছে সাইক্লোস্টোমাটা থেকে শুরু করে ম্যামেলিয়া পর্যন্ত বা স্তন্যপায়ী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণী সম্পর্কে আলোচনা করে এই অধ্যায়ের ইতি টানতে চলেছি। মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাসই আমাদের এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয়। তো মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস সম্পর্কে যদি তোমাদেরকে বলি, মেরুদণ্ডী প্রাণীরা প্রাণী জগতের কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এটা তোমরা জানো, কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত কিন্তু সকল মেরুদণ্ডী প্রাণী। আমরা যে 9টি প্রধান প্রাণীদের পর্ব জানি, এর ভিতরে প্রথম 8টি পর্বের সব সদস্য অমেরুদণ্ডী, কিন্তু সর্বশেষ পর্বটি অর্থাৎ কর্ডাটা পর্বের ভেতরেই কেবল মেরুদণ্ডী প্রাণীদের অবস্থান। এবং মজার বিষয় হলো, কর্ডাটা পর্বের সব সদস্যও কিন্তু মেরুদণ্ডী নয়। কর্ডাটা পর্বটি আসলে 3টি উপপর্বে বিভক্ত। এরা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা কিন্তু প্রকৃতপক্ষে মেরুদণ্ডী প্রাণীদের উপপর্ব নয়, কেবলমাত্র ভার্টিব্রাটা পর্বের উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী। ভার্টিব্রাটা বা ভার্টিব্রেটস শব্দের অর্থই কিন্তু মেরুদণ্ডী। কাজেই সর্বশেষ যে উপপর্বটা, কর্ডাটা পর্ব যে 3টা উপপর্বে বিভক্ত, শেষ উপপর্বের প্রাণীরা প্রকৃতপক্ষে মেরুদণ্ডী। তারপরেও ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে কেন কর্ডাটা পর্বের অধীনে রাখা হয়েছে? কারণ এদের সবারই জীবনের কোনো না কোনো দশায় নটোকর্ড থাকে। আমরা এই নটোকর্ড থাকা আর মেরুদণ্ড থাকার ভিত্তিতে কর্ডাটা পর্বটাকে 3 ভাগে ভাগ করেছি এবং এটা সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো। তার আগে তোমাদেরকে মেরুদণ্ডী প্রাণীদের ঠিক শ্রেণীবিন্যাসটার অবস্থান কোথায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি। 9টি পর্বের ভিতরে সর্বশেষ পর্ব হচ্ছে কর্ডাটা, যেটা 3টা উপপর্বে বিভক্ত, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবং এই ভার্টিব্রাটা উপপর্বটি 7টি শ্রেণীতে বিভক্ত হয়েছে। 7টি শ্রেণী কি কি? সোজা কথায় যদি বলি, 7টি শ্রেণী আসলে মাছ, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এই আমাদের পরিচিত 5 ধরনের প্রাণীকেই বোঝায়। তবে 5 ধরনের প্রাণী থেকে 7টি শ্রেণী কিভাবে হলো? উত্তরটা খুবই সহজ। প্রথম যে 3টি শ্রেণী, এরা সবাই আসলে বিভিন্ন প্রকারের মাছ। মাছগুলোকে আমরা একটা শ্রেণী হিসেবে গণ্য করি না, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। কাউকে বলা হয় সাইক্লোস্টোমাটা, কাউকে বলা হয় কনড্রিকথিস, কাউকে বলা হয় অস্টিকথিস। এবং তারপরে 4টি শ্রেণীর নাম তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো: উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। তো উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী তোমাদের বইয়ে বাংলা শব্দটাই ব্যবহার করা হয়েছে, তোমরা বাংলা শব্দটা মনে রাখতে পারো, অথবা চাইলে তোমরা অধিক জানার জন্য অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এইভিস এবং ম্যামেলিয়া শব্দগুলো পড়তে পারো। ঠিক আছে? প্রথম 3টি শ্রেণীর প্রাণীরা সবাই মাছ, কিন্তু মাছগুলো 3টা শ্রেণীতে: সাইক্লোস্টোমাটা, কনড্রিকথিস আর অস্টিকথিস। তাহলে এই হলো ভার্টিব্রাটা উপপর্বের 7টি শ্রেণী। এদের নাম তাহলে আশা করি সহজেই তোমাদের মনে থাকবে। এবার প্রথমে আমরা কর্ডাটা পর্ব সম্পর্কে জেনে নেব। আগে আমাদের কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য দাঁড়া করাতে হবে, তারপর আমরা কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসের ব্যাপারে বিস্তারিত যাব। কর্ডাটা কাকে বলা হয়? কর্ডা শব্দের অর্থ হচ্ছে রজ্জু বা নালী। রজ্জু শব্দের অর্থ হচ্ছে রশি। রজ্জু বা নালী বা রশির মতো বা একটা নালীর মতো কিছু একটা হবে কর্ডা। কর্ডা শব্দের অর্থ। তাহলে কর্ডাটা শব্দটা এখান থেকেই এসেছে। তো যদি এদের বসবাস এবং জীবন সম্পর্কে আমরা বলি, কর্ডাটা পর্বের প্রাণীরা সকল পরিবেশে বসবাস করে, পৃথিবীর সকল পরিবেশে। স্থলচর, জলজ, বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী, এমনকি উঠতে পারে অর্থাৎ খেচর। সব ধরনের কর্ডাটা পর্বের প্রাণী কিন্তু রয়েছে। আবার এই পর্বের বহু প্রাণী কিন্তু পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবন যাপন করে। অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণী হওয়া সত্ত্বেও কোনো কোনো প্রাণী পরজীবী হয়ে বসবাস করে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
সাধারণ বৈশিষ্ট্য, করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি। করডাটা পর্বের বৈশিষ্ট্য একটা আমরা করডাটা নাম থেকেই পাচ্ছি। করডাটা থেকে আমরা পাই নটোকর্ড। এই পর্বে প্রাণীদের সারা জীবন অথবা শুধু ভ্রূণ অবস্থায় এদের পৃষ্ঠীয় দেশ বরাবর অর্থাৎ পিঠের দিকে নটোকর্ড নামের একটি অঙ্গ অবস্থান করে। এবার আমাদের সামনে প্রশ্ন হচ্ছে নটোকর্ড জিনিসটি কি? নটোকর্ড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। নরম নমনীয় মানে জিনিসটি বাঁকানো যায়, বা কোনো জিনিস যদি এমন হয় যে সেটাকে বাঁকালেও ভেঙে যায় না, তাহলে আমরা ওই জিনিসটাকে একটা নমনীয় জিনিস বলি। আর দণ্ডাকার বলতে কি বুঝতে পারছো? দৃঢ় এবং অখণ্ডায়িত, যেটা একাধিক পার্ট নিয়ে গঠিত নয় এমন অঙ্গ, যাকে আমরা এমন একটি অঙ্গ হচ্ছে নটোকর্ড। তাহলে করডাটা পর্বের প্রাণীরা কারা? যাদের জীবনের হয় শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নটোকর্ড নামের একটি অঙ্গ থাকে। নটোকর্ডের সংজ্ঞাটা তোমরা খেয়াল করবে। নটোকর্ড কোথায় অবস্থিত? প্রাণীর দেহের দৈর্ঘ্য বরাবর অবস্থান করে। ঠিক আছে, তো নটোকর্ড তোমাদের কাছে খুব মানে অচেনা একটা অঙ্গের মতো হলেও বাস্তবে নটোকর্ড কিন্তু একটা খুব উন্নত জিনিস, এবং এই উন্নত বৈশিষ্ট্যটি থাকার কারণেই মেরুদণ্ডী প্রাণীদেরকে আমরা উন্নত বলে থাকি। যদিও সবার নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয় না, জিনিসগুলো আমরা একটু পরে আস্তে আস্তে দেখব। তাহলে করডাটা পর্বের মূল বৈশিষ্ট্য হলো এদের দেহে হয় সারা জীবন না হয় শুধু ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড নামক একটি অঙ্গ থাকে। আরেকটি বৈশিষ্ট্য হলো নটোকর্ড এবং আরেকটি হলো নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। তোমরা যদি মানুষের মস্তিষ্কের বা মাথার পিছন দিক দিয়ে পিঠ বরাবর যদি দেখো, তোমরা জানো এই বরাবর মানুষের মেরুদণ্ড অবস্থান করে। তো মেরুদণ্ডটা কিন্তু আমাদের আজীবন ছিল না। আমরা যখন মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের এই মেরুদণ্ডটি কিন্তু একেবারে শুরুতে মেরুদণ্ড ছিল না, হাড় দ্বারা গঠিত ছিল না। হাড় কি? কশেরুকা। মানুষের মেরুদণ্ড কিন্তু অনেকগুলো ছোট ছোট হাড়ের খণ্ড দিয়ে একসাথে বসে, একটার উপর আরেকটা বসে কিন্তু তৈরি। এই হাড়গুলোকে আমরা বলি এক একটা কশেরুকা। তো কশেরুকা দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগে এখানে আমাদের একটি নটোকর্ড নামের একটি অঙ্গ ছিল, যেটা ছিল একটা নমনীয় নরম দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ, একটা রশির মতো, যেন আমাদের মাথা থেকে পিছনের দিক পর্যন্ত নেমে গেছে। তো এই নটোকর্ডের কাছেই, নটোকর্ড যেমন আমাদের শুধু ভ্রূণ অবস্থায় ছিল, তেমনি আরেকটি বৈশিষ্ট্য ছিল এবং এখনো আছে, সেটি হলো নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু কি তোমরা জানো? মানুষের মস্তিষ্ক থেকে কিন্তু এই তোমাদের যে মেরুদণ্ডটা আছে এর ভেতর দিয়ে একটা মোটা স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড নেমে আসে। এই স্নায়ুরজ্জুটা কি? এই স্নায়ুরজ্জুটার শাখা প্রশাখাই কি স্নায়ু সৃষ্টি করে বা নার্ভ সৃষ্টি করে। এই নার্ভগুলো কি শাখা প্রশাখা আমাদের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছায়, এবং যার কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি, তাপমাত্রা অনুভব করতে পারি। সহজ কথায় আমাদের অনুভূতি দিচ্ছে এই নার্ভগুলো। তো এই নার্ভগুলো মস্তিষ্ক থেকে বের হয়ে একটা মোটা স্নায়ুরজ্জু আকারে বের হয়। তো স্নায়ুরজ্জুর আগার অংশটাই কিন্তু যেন স্ফীত হয় আমাদের মস্তিষ্ক, তাই না? আমাদের যে স্নায়ুরজ্জু ছিল ভ্রূণ অবস্থায়, সেই স্নায়ুরজ্জুর শুরুর অংশটাই কিন্তু স্ফীত বা মোটা হয়ে মস্তিষ্কে পরিণত হয়েছে, এবং এর নিচের অংশ স্নায়ুরজ্জু হিসেবে এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, তো নার্ভ কর্ড আর নটোকর্ড দুটি বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। এবং আরো একটি বৈশিষ্ট্য, এটা কিন্তু বেশ অবাক করা ব্যাপার, সেটা হলো করডাটা পর্বের প্রাণীদের সবারই হয় সারা জীবন না হয় জীবন চক্রের কোনো এক পর্যায়ে ভ্রূণ অবস্থায় আসলে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র কি? প্রথমত বোঝার চেষ্টা করো। পার্শ্বীয় মানে হচ্ছে যেটা সাইডে অবস্থিত, আর গলবিলীয় শব্দের অর্থ গলবিলের অবস্থিত। গলবিল কি? তুমি যদি মুখ হা করো, তোমার মুখের ভেতরেই যেই অংশটা দেখা যায় গলার এখানে, এই জায়গাটার নামই হচ্ছে গলবিল, এবং এই গলবিলের পাশে ফুলকা ছিদ্র ছিল। ফুলকা ছিদ্র, ঠিক আছে, অর্থাৎ ছিদ্রের মতো অঙ্গ। মাছ যে অঙ্গের সাহায্যে শ্বাস নেয় সেটাকে আমরা ফুলকা বলি। তো এই ফুলকা ছিদ্রটা আমাদের গলবিলে অবস্থিত ছিল। ঠিক আছে, জীবনচক্রের শুরুর পর্যায়ে। তবে এটা অচিরেই হারিয়ে যায়
মাছের ক্ষেত্রে এটা পরিণত ফুলকা ছিদ্রে পরিণত হয়, তবে বাকিদের ক্ষেত্রে ফুলকা ছিদ্রটা দেখা যায় খুব স্বল্প সময়ের জন্য, পরে সেটা উধাও হয়ে যায়। তো উদাহরণ যদি দেই, কর্ডাটা পর্বের যে কোনো মেরুদণ্ডী প্রাণী কিন্তু উদাহরণ হতে পারে, মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ বা যাই হোক। এবার আমরা কর্ডাটা পর্বের প্রাণীদের যে শ্রেণী বিভাগ সেটা আস্তে আস্তে পড়বো। আমি আগেই বলেছি কর্ডাটা পর্ব তিনটা উপপর্ব নিয়ে তৈরি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। মনে রাখবে এই তিনটি পর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এরা একটা আরেকটার থেকে তুলনামূলকভাবে উন্নত। আর আমরা জানি কর্ডাটা পর্বের মূল বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ড। তো নটোকর্ডের সাথে এই তিনটা নটোকর্ডের অবস্থানের সাথে এই তিনটা উপপর্বের কিন্তু বেশ সম্পর্ক আছে। ইউরোকর্ডাটার কথা যদি বলি, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের কেন ইউরোকর্ডাটা বলা হয়, কারণ এদের দেহে কেবল লার্ভা দশায় এবং লেজে নটোকর্ড থাকে। লার্ভা দশা তো মানে তোমরা জানো, এটা হচ্ছে অপরিণত একটা অবস্থা। তো লার্ভা দশায় এবং শুধুমাত্র লেজে নটোকর্ড থাকে কাদের? ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের। উদাহরণ কি? অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া একটা সামুদ্রিক প্রাণী, সেটা সমুদ্রের তলদেশে থাকে। এটা যখন পরিস্ফুটনের পরে যখন লার্ভা আকারে দেখা দেয়, লার্ভা দশায় এর লেজে নটোকর্ড থাকে এবং খুবই স্বল্প সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে জন্মের পরই এটা পুনরায় মাটিতে স্থির হয়ে যায় এবং নটোকর্ড হারিয়ে ফেলে, উন্নত বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের এই হলো বৈশিষ্ট্য। তাহলে এদের কেবল লার্ভা দশায় লেজে নটোকর্ড থাকে। আর দ্বিতীয়ত আসছে সেফালোকর্ডাটা, এবং এটা কিন্তু একটা মানে প্রকৃত মেরুদণ্ডী হওয়ার পথে একটা বিশাল বড় অর্জন, কারণ এদের কিন্তু এদের দেহে আজীবন নটোকর্ড থাকে এবং এর দেখতে কিন্তু কিছুটা মাছের মতোই। ঠিক আছে, আমরা জানি উন্নত যে মেরুদণ্ডী প্রাণীগুলো অর্থাৎ ভার্টিব্রাটা, এদের শুরুই হয় মাছ দিয়ে। তো সেফালোকর্ডাটা কিন্তু দেখতে অলরেডি মাছের মতোই। ঠিক আছে, এর উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। ঠিক আছে, দেখতে অনেকটা বল্লমের মতো প্রাণী। ঠিক আছে, বল্লম বা বর্ষার মতো, আমি একটু পরে তোমাদেরকে ছবিতে সেগুলো দেখাবো। ভার্টিব্রাটা পর্ব, এরাই হচ্ছে প্রকৃত মেরুদণ্ডী। এদের যে নটোকর্ড নামের অঙ্গটা পৃষ্ঠদেশ বরাবর থাকে, সেটা পরিণত বয়সে মেরুদণ্ডে পরিণত হয়, কশেরুকা যুক্ত মেরুদণ্ডে পরিণত হয়। কশেরুকা এক ধরনের হাড়, সুতরাং ক্যালসিয়াম জমা হয়ে এটা তৈরি হয়, মেরুদণ্ডে পরিণত হয়। তো যে কোনো মেরুদণ্ডী প্রাণী তোমাদের ভার্টিব্রাটা পর্বের উদাহরণ হতে পারে। তো ফেলিস ক্যাটাস বা পিরাল আমি উদাহরণ হিসাবে চুজ করেছি, তোমরা মানুষ বা হোমোসেপিয়েন্সও লিখতে পারো। তো প্রথমে আমরা দেখছি অ্যাসিডিয়া, এটা ইউরোকর্ডাটা পর্বের প্রাণী। দেখতেই পাচ্ছ এটা সমুদ্রের তলদেশে। তবে এটা কিন্তু লার্ভা দশায় অনেকটা ব্যাঙাচির মতো ছিল, তখন কিন্তু এর লেজে নটোকর্ডও ছিল, কিন্তু এটা এর জন্মের পরপরই এটা মাটিতে আবদ্ধ হয়ে যায় এবং এর যে উন্নত বৈশিষ্ট্য ছিল নটোকর্ড, সেটাকে হারিয়ে ফেলে। তো এরকম জিনিস আসলে জীবজগতে কমই দেখা যায়, যে একটা জীব উন্নত একটি বৈশিষ্ট্য হারিয়ে হঠাৎ করে নিজে নিজেই অনুন্নত হয়ে যায়। কিন্তু ইউরোকর্ডাটাই কিন্তু এই বিষয়টা দেখা যায়, এবং এটাকে তোমরা উচ্চতর শ্রেণীতে পড়বে, এটাকে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলা হয় বা প্রতিপ্রূপান্তর। যাই হোক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছুটা মাছের মতো ব্রাঙ্কিওস্টোমা, অর্থাৎ এটা কোন পর্বের? সেফালোকর্ডাটা পর্বের, এবং এটার আগাটা একটু সূক্ষ্ম। এটাকে ভল্লাকার বা বল্লমাকার প্রাণীও বলা হয়। দেহে অনেক পেশি আছে, দেখতে পাচ্ছ দাগ দাগ। ঠিক আছে, তো এদের দেহে কিন্তু একটা পিঠের দিকে যদি তুমি খেয়াল করো, একটা লম্বা নালীর মতো বা রজ্জুর মতো বা রশির মতো একটা অংশ কিন্তু নেমে গেছে, এটাই হচ্ছে তাদের নটোকর্ড। তবে এটা কিন্তু মেরুদণ্ড নয়। একটা মাছের যেমন কাটা থাকে, ওটা কিন্তু মেরুদণ্ড, ওটা কিন্তু হাড় শক্ত, কিন্তু এটা কিন্তু হাড় নয়, এটা সোজা একটা অঙ্গ, যেটাকে আমরা বলি নটোকর্ড। এবং এই নটোকর্ড ব্রাঙ্কিওস্টোমাতে বা সেফালোকর্ডাটা পর্বের অন্যান্য প্রাণীদের আজীবনই থাকে। আর এটা তোমাদের প্রিয় একটি প্রাণী, এটা একটা প্রকৃত মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। এবং তোমরা চাইলে চিত্র আঁকা শিখে রাখতে পারো, বিশেষ করে অ্যাসিডিয়া বা ইউরোকর্ডাটার চিত্রটা তোমরা চাইলে এঁকে ফেলতে পারো, এবং ব্রাঙ্কিওস্টোমার চিত্রটাও তোমরা আঁকতে পারো। আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না, এবং এই ছবিটাও খুব একটা সহজ ছবি নয়। ঠিক আছে, এটার মুখছিদ্রটা কিন্তু বাম দিকে অবস্থিত। ঠিক আছে, আর এটার একটা মুখছিদ্র আছে, এখানে মুখছিদ্রটাকে ঢেকে রাখা হয়েছে একটা ওরাল হুড দ্বারা, মানে এদের দেহে একটা অঙ্গ থাকে যেটা সাহায্যে মুখছিদ্রটাকে ঢেকে রাখে, ওটাকে আমরা ওরাল হুড বলি। ঠিক আছে, তো তোমরা চাইলে চিত্রটি আঁকতে পারো বা স্ক্রিনশট রেখে দিতে পারো। এবার বিভিন্ন শ্রেণী মেরুদণ্ডী প্রাণী, আমি আগেই বলেছি মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণী কয়টি বন্ধুরা? 7টি। এদের ভিতরে প্রথম 3টি মাছ, পরের 4টি আমাদের পরিচিত উভচর সরীসৃপ, পাখি আর স্তন্যপায়ী। আচ্ছা, তো প্রথম
যে মাছের শ্রেণীটা সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, পরেরটা হচ্ছে কন্ড্রিকথিস, পরেরটা হচ্ছে অস্টিকথিস। তো এই তিনটা আমাদের সবার প্রথমে পড়তে হবে। তো 3 ধরনের মাছ পড়তে গিয়ে তোমাদেরকে আমি সবার প্রথমে একটা মোটামুটি আইডিয়া দিতে চাই। তোমরা জীবনে অনেক মাছ দেখেছো, বাজারে হোক বা রান্নাঘরে হোক, যেখানেই হোক, তোমরা আসলে যত মাছই দেখেছো আমার মনে হয় না তোমরা অস্টিকথিস বাদে অন্য কোনো মাছ দেখেছো। কারণ আমাদের পরিচিত সব মাছই কিন্তু অস্টিকথিস, ঠিক আছে, বা অস্থিময় মাছ। অস্টিক মানে একটা মিল আছে, তাই না? এরা অস্থিময় মাছ, এদের কাঁটা আছে, ঠিক আছে, কাঁটাগুলো অস্থি, এগুলো সত্যিকারের অস্থি, ক্যালসিয়াম জমা হয়ে তৈরি, ঠিক আছে। তো এরপরে কন্ড্রিকথিস অর্থাৎ সবচেয়ে উন্নত মাছগুলোই কিন্তু আমরা খাই। এর নিচে আছে কনড্রিকথিস, অস্টিকথিসের তুলনায় একটু অনুন্নত ধরনের মাছ কনড্রিকথিস। কন্ড্রোস মানে হচ্ছে তরুণাস্থি, বা তোমরা যেটাকে কচকচে হাড় নামে চেনো, তো এটা কিন্তু ওই ধরনের হাড় দিয়ে তৈরি। কাজেই এটা দেখতে হয়তো অনেক বড় এই পর্বের প্রাণীগুলো, যেমন ধরো হাঙর, হাতুড়ি মাছ এই জাতীয়, কিন্তু এরা কিন্তু উন্নত প্রাণী নয়, এবং এদের অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্যের পার্থক্য আছে, সেগুলো আমরা দেখবো। আর সবার প্রথম যেটা সাইক্লোস্টোমাটা, বুঝতেই পারছো এরা আসলে মাছই নয়। মানে মাছি নয় কথাটা আমি এজন্য বলছি যে এরা আসলে খুবই নিম্নমানের মাছ। এরা খুবই সামান্য প্রজাতি আছে এদের, এবং এরা এদেরকে মাছের চেয়ে আমার বরং পোকা পোকাই বেশি মনে হয়। কেন সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। এবং এই তিনটি মাছ সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিসের পরে উভচর সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। পক্ষীকুল মানে পাখি, স্তন্যপায়ী তো চেনই, সরীসৃপ তো চেনই, উভচর তো চেনই। তো এই চারটা তোমাদের চেনা আছে, আশা করি সহজেই মনে থাকবে। সাইক্লোস্টোমাটা সম্পর্কে বলি। সাইক্লো শব্দের অর্থ হচ্ছে গোল, সাইকেল বা সার্কেল এই শব্দগুলির অর্থ কি, এগুলি গোল হওয়ার সাথে সম্পর্কিত। তো সাইক্লো শব্দের অর্থ গোল। স্টোমাটা শব্দের অর্থ হচ্ছে মুখ, স্টোমাটা শব্দের অর্থ কি, মুখ, অর্থাৎ এটার অর্থ দাঁড়াচ্ছে গোল মুখ, মানে চোয়ালবিহীন মাছ। এই মাছগুলোর চোয়ালও নেই, ঠিক আছে, মানে একটা যে থুতনি থাকবে বা একটা মুখ থাকবে সুন্দর, এমন কোনো মুখও নেই। মুখটা গোল একটা মুখ, এবং মুখ, এই গোল মুখটার মানে মুখের যে আশপাশের মাড়ি গোল, সব দিকে অনেকগুলো দাঁত, এবং এগুলো দিয়ে তারা অন্য মাছের গায়ে চুষে থাকে কিছু প্রজাতি, ঠিক আছে। তো এই জাতীয় চোয়ালবিহীন মাছ আছে প্রথম শ্রেণীতে, অত্যন্ত নিম্নমানের মাছ। মাছ বলি আমি গণ্য করবো না ব্যক্তিগতভাবে, কখনো যদি এদেরকে সামনে পাই। এদের দেহ কিন্তু লম্বাটে, মুখছিদ্র গোলাকার চোয়ালবিহীন, যেটা আমরা নাম থেকেই বুঝতে পারছি, এবং এদের দেহে আইস বা যুগ্ম পাখনাও অনুপস্থিত। মাছের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের আইস থাকে বা যুগ্ম পাখনা থাকে। যুগ্ম পাখনা বলতে বোঝায় জোড়া পাখনা। আমরা অনেক মাছের ক্ষেত্রে দেখি যে কিছু পাখনা থাকে জোড়া জোড়া, যেমন ধরো তোমরা যদি কখনো মাছ দেখে থাকো দেখবে যে পাখা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, দুই পাশে পাখা থাকে, ঠিক আছে। ইলিশ মাছের যদি বুকের দিকে একটা পাখা থাকে, দুই দিকের বুকেই দুইটা পাখা থাকে, ঠিক আছে। তো দুই সাইডেই পাখা থাকে, এই জন্য যুগ্ম বা জোড়া পাখনা আমরা বলি। তো সাইক্লোস্টোমাটা পর্বে পাখনা যদিও দেখা যায়, জোড়া পাখনাটা তেমন দেখা যায় না, সুতরাং বোঝা যাচ্ছে এটা একটা উন্নত একটা বৈশিষ্ট্য। এরা ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এদের সত্যিকার অর্থে কোনো ফুলকা নাই, এদের মুখে, এদের গলা বরাবর ছিদ্র থাকে, সেটা দিয়ে সরাসরি পানি প্রবেশ করে বের হয়, এবং পানি থেকে এরা অক্সিজেনটুকু গ্রহণ করে। তো ফুলকা ছিদ্রের সাহায্যে এরা শ্বাস নেয়। উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন। তাহলে সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীদের উদাহরণ কি, পেট্রোমাইজন। কষ্ট করে মনে রাখতে হবে, চাইলে তোমরা খাতায় লিখে রাখতে পারো। একটা উদাহরণ তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে একটা সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণী। তোমরা ফুলকা ছিদ্রগুলো খুব স্পষ্ট দেখতে পাচ্ছ, তাই না? কয়টা ফুলকা ছিদ্র আছে? 7টা, ঠিক আছে। মুখটা কিন্তু গোল, ঠিক আছে, গোল একটা মুখ, এবং এটা দিয়ে সাধারণত তোমরা যে প্রাণীটা দেখতে পাচ্ছ এটা আসলে একটা ল্যাম্প্রে বলা হয়। তো এই প্রাণীটা কিন্তু পরজীবী প্রাণী, এটা কিন্তু অন্য প্রাণীর গায়ে লেগে থাকে, শক্ত করে চুষে আটকে থাকে দেহের অন্য একটা প্রাণীর শরীরের সাথে, ঠিক আছে। তো এটা দেখতে লম্বাটে, মুখছিদ্র গোলাকার, সত্যিকার অর্থে এখানে কিন্তু কোনো চোয়ালও নাই, আর এদের দেহে আইস নাই এবং যুগ্ম পাখনাও নাই। যে পাখনা আছে এক ধরনের পাখনা একবারই আছে, এবং এরা ফুলকা ছিদ্রগুলি যে দেখেছো এদের সাহায্যে শ্বাস নেয়। এরপরে আসছে কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ। আমি বলেছিলাম এরা অনুন্নত মাছ, কিন্তু এই ধরনের মাছ আমরা খাই না, অনুন্নত মাছ, কিন্তু এরা দেখতে কিন্তু অনেক বড় বড়, ঠিক আছে। এই শ্রেণীর সকল প্রাণী সমুদ্রে বাস করে। যেহেতু সমুদ্রে বাস করে, এটা আরেকটা কারণ তোমরা এই মাছগুলো কখনো দেখোনি। এবং কঙ্কাল তরুণাস্থিময়, আমি আগেই বলেছি কন্ড্রোস শব্দের অর্থ কিন্তু তরুণাস্থি। এদের দেহের কঙ্কালটা তরুণাস্থিময়, এবং মুখছিদ্র দেহের অঙ্কীয় দেশে। অঙ্কীয় দেশ অর্থ কি তোমাদের আমি আগের ক্লাসে বলেছি। অঙ্কীয় দেশ শব্দের অর্থ হচ্ছে বুকের দিক বা সামনের দিক। অঙ্ক মানে হচ্ছে কোল, অঙ্কীয় দেশ কোলের দিক, সামনের দিক, ঠিক আছে। এদের মুখছিদ্রটা দেহের
বুকের দিকে অবস্থিত, একপাশে সরে এসেছে, এজন্য আমরা উপপ্রান্তীয় বলে থাকি। এদের মুখছিদ্র উপপ্রান্তীয়, দেহের যে একদম প্রান্ত সেখানে অবস্থিত নয়। ঠিক আছে, তোমরা যদি একটা ইলিশ মাছ দেখো, ইলিশ মাছের মুখটা কিন্তু মুখের মানে এর মুখের একদম কোনায় কিন্তু মুখছিদ্রটা, কিন্তু যে একটা হাঙর দেখে থাকো দেখবে যে মুখছিদ্রটা একপাশে সরে এসেছে, তাই আমরা বলি উপপ্রান্তীয়। আর কি বৈশিষ্ট্য, এদের দেখে প্ল্যাকয়েড আইস থাকে। আইসের কিন্তু বিভিন্ন ধরন আছে, তুমি যদি বিভিন্ন মাছের বিভিন্ন আইস জোগাড় করে সেগুলোকে মাইক্রোস্কোপে দেখো, অথবা তুমি নিজেই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করো, খেয়াল করবে যে এদের ভিতরে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে। ঠিক আছে, তো অনুন্নত মাছগুলোর আইস হচ্ছে প্ল্যাকয়েড। আইসগুলো কি ধরনের? প্ল্যাকয়েড, এটা এক ধরনের আইস, আইসের একটা ধরন, ছোট ছোট এক ধরনের আইস। এদের মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এটাও এই অনুন্নত তরুণাস্থিময় মাছ, হাঙর টাঙর এসবের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, উন্নত প্রাণীদের কয়টা ফুলকা ছিদ্র থাকে? তুমি যদি কখনো কোনো একটা রুই মাছ বা এই জাতীয় কোন একটা মাছের যে কানকো থাকে দুই পাশে, কানকোটা ফাঁকা করে দেখো, দেখবে যে লাল লাল মানে লাল লাল কিছু ফুলকা দেখা যায়। তো এই ফুলকাগুলো যদি তুমি একটার পর একটা তোলো, দেখবে যে যেন বইয়ে পৃষ্ঠার মতো একটার পর একটা তুললে তুমি দেখবে 4টি ফুলকা, মানে চার জোড়া ফুলকা আছে। এদের ফুলকা ছিদ্র না আসলে, উন্নত প্রাণীর ফুলকা ছিদ্র আসলে ওই একটাই। ঠিক আছে, যেটা ওই কানকো দিয়ে একটা ছিদ্র থাকা থাকে ওইটাই, এবং ফুলকা থাকে কয়টা? 4 জোড়া। ঠিক আছে, দুই পাশে, এই পাশে 4টা, ও পাশে 4টা ফুলকা থাকে। আর এদের কিন্তু কানকো জিনিসটাও থাকে না। কানকো বা অপারকুলাম হচ্ছে একটা ঢাকনা, যার সাহায্যে আমাদের ফুলকাগুলো ঢাকা থাকে বা ফুলকা ছিদ্রগুলো ঢাকা থাকে। তো লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ হেটারো সার্কাল। ঠিক আছে, এদের লেজটাও কিন্তু, এই অনুন্নত মাছগুলোর লেজটাও কিন্তু আমাদের পরিচিত মাছগুলোর চেয়ে আলাদা। তুমি যদি ইলিশ মাছের লেজ দেখো, দুইটা পার্ট একদম সমান, মানে লেজ বলতে পুচ্ছ পাখনা, যেটা লেজ সত্যিকারের লেজের দিকের পাখনা, সেখানে পাখনা কিন্তু দুইটা সমান অংশে বিভক্ত। কিন্তু একটা হাঙরের যদি তুমি দেখে থাকো কোনো ভিডিওতে বা ডিসকভারি চ্যানেলে, তাহলে তোমরা অবশ্যই জানো যে হাঙরের পাখনা কিন্তু দুই সাইডে অসমান থাকে। এই ধরনের পাখনাকে হেটারো সার্কাল বলে। আমি পরে তোমাদের ছবিতে দেখাবো। উদাহরণ হচ্ছে হাঙর, হাতুড়ি মাছ, করাত মাছ, এগুলো। তো এই হচ্ছে হাঙরের ছবি। দেখো মুখছিদ্রটা কিন্তু এক সাইডে সরে এসেছে, দেখো পাখা দুইটা কিন্তু সমান নয়। তো মুখছিদ্র উপপ্রান্তীয়, আর লেজ কি, আমরা এটাকে বলি হেটারো সার্কাল। এটা কিন্তু তরুণাস্থিময় মাছ, এটার কিন্তু ফুলকা ছিদ্র থাকে। তোমরা খেয়াল করলেই দেখবে এই যে পাশটায় এর কিন্তু কাটা কাটা আছে, মানে এর এখানে কিন্তু আসলে লম্বা লম্বা কিছু ছিদ্র আছে, মনে হয় যেন কেউ ছুরি দিয়ে কেটে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে। এগুলো হচ্ছে ওদের ফুলকা ছিদ্র, 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র আছে। ঠিক আছে, তো এরা এরা কিন্তু সবাই সমুদ্রে বসবাস করে। তো একটা হাঙরের চিত্র দেখে কিন্তু তুমি এদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো স্মরণ করতে পারো বা রিভাইজ করতে পারো। এবার আমরা আসছি উন্নত মাছের ক্ষেত্রে। এরা কিন্তু সবাই অধিকাংশই স্বাদু প্রাণীর মাছ, তবে সমুদ্রে কিন্তু অসংখ্য প্রজাতির অস্থিময় মাছ আছে। তো অস্টিকফিশ আমি আগেই বলেছি, এরা আমাদের পরিচিত সব মাছেরা। এদের মুখছিদ্র কিন্তু প্রান্তীয়, দেখো একটা সাইডে এদের মুখটা। দেহে কি ধরনের আইস থাকে? সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আইস থাকে। সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড, এগুলো বিভিন্ন ধরনের আইস। যেমন এখানে তোমরা একটা রুই মাছ দেখতে পাচ্ছ, এর আইস কিন্তু সাইক্লয়েড ধরনের। অর্থাৎ তুমি যদি এদের একটা আইস খুলে নিয়ে মাইক্রোস্কোপে বা শক্তিশালী মানে শক্তিশালী না, মানে মোটামুটি ধরনের একটা আতস কাচের নিচে দেখতে পাও, তাহলে দেখবে যে এটার ভিতরে গোল গোল প্যাটার্ন আছে। ঠিক আছে, তো এই গোল গোল প্যাটার্ন ধরনের যে আইস গুলো, সেগুলোকে আমরা বলি সাইক্লয়েড আইস। তো এছাড়াও বিভিন্ন ধরনের আইস হয়, গ্যানয়েড বা টিনয়েড। ঠিক আছে, তো মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। এই যে কানকোটা দেখছো, এটা যদি তুমি উঁচু করো, দেখবে যে 4টা ফুলকা আছে, 4টা এরকম বিছানো বিছানো। ঠিক আছে, একটা মানে আর্চের মতো আছে, অংশ আছে লাল লাল। ঠিক আছে, তো 4টা ফুলকা আছে, ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা। এই যে এখানে অস্থিময় একটা ঢাকনা, এটাকেই বলা হয় কানকো। ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। লেজের দুইটা অংশ কিন্তু একদম সেম। ঠিক আছে, অর্থাৎ এরা হোমো সার্কাল। উদাহরণ হচ্ছে আমাদের পরিচিত সব মাছ, ইলিশ, রুই ইত্যাদি। এবং সি হর্স নামের একটি প্রাণী সম্পর্কে তোমরা হয়তোবা দেখে থাকতে পারো, এরাও কিন্তু অস্টিকথিস পর্বের প্রাণী এবং অস্থিময় মাছ। তো মাছের লেজ সম্পর্কে তোমাদের আমি আগে বলতে চেয়েছিলাম। তো দেখো প্রথম যে মাছটা, এটার কিন্তু লেজের দুই অংশ সমান নয়, হাঙরের মতো। এরা কি হেটারো সার্কাল, কন্ড্রিকথিস পর্বের সদস্যদের এমন দেখা যায়। আর এই যে দেখো লেজের দুটো অংশ সমান, এগুলোকে আমরা হোমো সার্কাল লেজ বলি। তো আরো এক ধরনের লেজ আছে, তোমরা দেখে রাখো, এটাকে ডাইফি সার্কাল বলা হয়, এবং এই বিষয়টা তোমরা উচ্চতর শ্রেণীতে দেখবে। তো আমরা তাহলে এবার দুই ধরনের মাছ, কন্ড্রিকথিস আর অস্টিকথিসের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করি। তো পার্থক্যটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেহ কঙ্কাল, কন্ড্রিকথিসের দেহ কঙ্কাল তরুণ আস্থিময়, আর অস্টিকথিসের দেহ কঙ্কাল অস্থিময়। বসবাস
কন্ড্রিকথিস প্রধানত সামুদ্রিক, অবশ্যই প্রধানত কথাটি লিখবে, তোমাদের কাছে অনুরোধ রইল। এবং মিঠা পানির মাছ কারা? অস্টিকথিস। মিঠা পানির প্রজাতি হচ্ছে অস্টিকথিস, প্রধানত লিখবে। মুখছিদ্র কন্ড্রিকথিসের ক্ষেত্রে উপপ্রান্তীয় বা অঙ্কীয় দেশে অবস্থিত, এবং অস্টিকথিসের ক্ষেত্রে কি এক প্রান্তে অবস্থিত বা প্রান্তীয়। ফুলকা, ফুলকার ব্যাপারটা কি? কন্ড্রিকথিসের 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, আর অস্টিকথিসের 4 জোড়া ফুলকা থাকে, বিষয়টি খেয়াল করবে। আইস কি? কন্ড্রিকথিসের আইস ব্ল্যাকওয়েড, আর সাইক্লোটিনয়েড গ্যানোয়েড আইস দেখা যায় অস্টিকথিসে। আর লেজ হচ্ছে কন্ড্রিকথিসের হেটেরোসার্কাল, অস্টিকথিসের হোমোসার্কাল। তাহলে মাছগুলো সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো। এরপরে যে উভচর সরীসৃপ স্তন্যপায়ী, উভচর সরীসৃপ পাখি আর পাখি অথবা পক্ষীকুল আর স্তন্যপায়ী আছে, ওইগুলো কিন্তু আমাদের পড়া খুব একটা কঠিন হবে না। আচ্ছা, তো এসে পড়েছি আমরা উভচরে। উভচরকে অ্যামফিবিয়া বলা হয়, যদিও তোমাদের বইয়ে শব্দটা নেই, তোমরা খেয়াল করতে পারো বা লিখতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। উভচর কারা? আচ্ছা, উভচর কারা সংজ্ঞাটা খেয়াল করো। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, কিন্তু পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। উভচর মানে এরা জলে ডাঙায় দুইখানে এদেরকে দেখা যাবে। তো এই যে একটা ব্যাঙ দেখতে পাচ্ছ, এটা কিন্তু উভচর প্রাণীর প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও ব্যাঙ ছাড়াও স্যালামেন্ডার জাতীয় কিছু প্রাণী রয়েছে, সেগুলো কিন্তু উভচর। ঠিক আছে, তো এদের বৈশিষ্ট্য যদি বলি, তোমরা কিন্তু এই ছবিটা দেখলে এদের অনেক বৈশিষ্ট্য খেয়াল করতে পারবে। মনে করো এই ব্যাঙটি তোমার হাতের উপরে আছে, ব্যাঙের স্কিনটা ভালো মতো লক্ষ্য করো, এর স্কিনটা কিন্তু খুব নরম এবং পাতলা এবং সব সময় ভেজা ভেজা থাকে। ভেজা থাকার একটা কারণ হচ্ছে এদের গায়ে বিভিন্ন গ্রন্থি থাকে, গ্রন্থিগুলো থেকে বিভিন্ন রস, বিভিন্ন তরল পদার্থ সবসময় অল্প অল্প করে নির্গত হয়। তাই এদের দেহ কেমন থাকে? ভেজা থাকে, ভেজা গ্রন্থিযুক্ত, পাতলা। এবং এদের কিন্তু কখনোই আইস দেখা যায় না, তুমি কিন্তু এদেরকে কখনোই আইস আছে বলে দেখবে না। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য এদের নাম থেকেই বোঝা যায়, সেটা হচ্ছে এরা লার্ভা অবস্থায়। ঠিক আছে, যেমন ব্যাঙাচি হচ্ছে ব্যাঙের লার্ভা দশা, ব্যাঙাচি অবস্থায় লার্ভা বা অপরিণত অবস্থায় এরা জলচর, কিন্তু পরিণত অবস্থায় এরা স্থলচর। এবং এর সাথেই রিলেটেড একটা বৈশিষ্ট্য আছে নিচে, এদের এদের শ্বসনাঙ্গ লার্ভা দশায় ফুলকা এবং পরিণত অবস্থায় ফুসফুস। যখন এরা লার্ভা দশায় জলচর থাকে তখন এরা ফুলকার সাহায্যে শ্বাস নেয় মাছের মতো, কিন্তু যখন এরা স্থলে থাকে তখন এরা ফুসফুসের সাহায্যে শ্বাস নিয়ে থাকে। তাহলে এদের শ্বসনাঙ্গ হচ্ছে লার্ভা দশায় ফুলকা এবং পরিণত অবস্থায় ফুসফুস। আচ্ছা, এবং এরা কিন্তু পানিতেই ডিম পাড়ে, অর্থাৎ স্থলচর হয়ে যাওয়ার পরেও যখন এদের ডিম পাড়ার দরকার হয়, এরা কিন্তু দলে দলে পানিতে আবার চলে যায় ডিম পাড়ার জন্য। ঠিক আছে, এবং এরা পানিতেই ডিম পাড়ে, পানি ছাড়া এদের ডিম ফুটবে না, এবং সেখানে আবার লার্ভা জন্ম নেয়, বড় হলে সেগুলো আবার ফিরে আসে, আবার বুড়ো হলে ফিরে যায় ডিম পাড়তে আবার ওই পানিতে। আচ্ছা, এদের পায়ের বিষয়টা যদি লক্ষ্য করো, অগ্রপদে অর্থাৎ সামনের 2টা পায়ে 4টা করে আঙ্গুল আছে এবং পিছনের পায়ে 5টা করে আঙ্গুল আছে। বৈশিষ্ট্যটা সম্ভবত তোমাদের বইয়ে নেই, কিন্তু আমি উল্লেখ করেছি তোমাদের জানার জন্য, যে উভচর শ্রেণীর প্রাণীদের অগ্রপদে 4টি আঙ্গুল এবং পশ্চাৎ পদে 5টি করে আঙ্গুল থাকে, এবং এদের আঙ্গুলে কিন্তু কোনো নখর নেই, কোনো ক্ল নেই। ঠিক আছে, এদের কিন্তু নখ নেই, কাজে এদের কিন্তু নেল কাটার কেনার কোনো প্রয়োজন নেই। এবং একটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলিনি এখনো, তৃতীয় বৈশিষ্ট্যটা, এরা কিন্তু শীতল রক্তের প্রাণী। শীতল রক্তের প্রাণী কাদেরকে বলা হয়? আচ্ছা, তোমরা তো জানো মানুষের শরীরে তাপমাত্রা কত? 98 ডিগ্রি ফারেনহাইট, তাই না? সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা কত? 37 ডিগ্রি সেলসিয়াস। আমাদের চারপাশের পরিবেশের তাপমাত্রা কেমন? আমাদের চারপাশে যে পরিবেশ থাকে, আমরা ঘরোয়া পরিবেশে মোটামুটি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস থাকে কক্ষ তাপমাত্রা। আমাদের শরীরে তাপমাত্রা 37 ডিগ্রি, অর্থাৎ আমরা কিন্তু তুলনামূলক উষ্ণ রক্তের প্রাণী। যদিও উষ্ণ না ঠান্ডা সেটা কিন্তু মূলত উষ্ণ রক্তের প্রাণী বলার কারণ না। আসলে উষ্ণ রক্তের প্রাণী সেসব প্রাণীদেরকে বলা হয় যে প্রাণীগুলোর শরীরের তাপমাত্রা ফিক্সড, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, আমাদের শরীর চায় সবসময় এই তাপমাত্রাটা বজায় রাখতে। ঠিক আছে, আমাদের শরীরে তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা। এর থেকে কমে গেলে তুমি হাইপোথার্মিয়া বা অন্যান্য সমস্যায় ভুগবে। যখন তাপমাত্রা বেড়ে যাবে, এটাকে আমরা জ্বর বলি, এটা বিভিন্ন রোগের উপসর্গ। ঠিক আছে, তো আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে 98 ডিগ্রি, এটা থেকে নড়াচড়া হলেই সমস্যা সাধারণত। তো যাদের শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না, আমাদেরই উল্টো আমাদের তাপমাত্রা ঠিক রাখা লাগে। যেমন তুমি যদি শীতের দেশে যাও, তোমার শরীরের তাপমাত্রা কিন্তু 98 থেকে একটু কমতে চাবে না। ঠিক আছে, তোমারই বরং চেষ্টা করতে হবে তোমার শরীরের তাপমাত্রা 98 ডিগ্রিতে রাখতে, অর্থাৎ
পরিবেশের সাথে সাথে তোমার শরীরে তাপমাত্রাটা ওঠানামা করে না। কিন্তু এই ব্যাং বা তোমরা একটু পরে যে সরীসৃপ দেখবে, এদের বৈশিষ্ট্য হলো এরা কিন্তু শীতল রক্তের প্রাণী। নর্মালি আশপাশের যে শীতল তাপমাত্রা 25 ডিগ্রি, তুমি যদি 25 ডিগ্রি তাপমাত্রা একটা ব্যাংকে রেখে দাও, এর শরীরের তাপমাত্রা 25 ডিগ্রি। তুমি যদি ফ্রিজে রাখো, নর্মাল ফ্রিজে অবশ্যই, তাহলে দেখবে এদের শরীরের তাপমাত্রাও কমে গেছে, 8, 9, 16, 10, 15 ডিগ্রি তাপমাত্রা এদের শরীরেও নেমে এসেছে, এবং এরা মোটামুটি স্বাভাবিকভাবেই কাজ করছে। হয়তো একটু বেশি ক্লান্ত হয়ে যাবে এই আর কি, কিন্তু এদের শরীরের তাপমাত্রাও কিন্তু নিচে নেমে যাবে। তাহলে শীতল রক্তের প্রাণী কাদেরকে বলা হয়? যেসব প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে তাদেরকে আমরা শীতল রক্তের প্রাণী বলি। আর যাদের ওঠানামা করে না তাদেরকে আমরা উষ্ণ রক্তের প্রাণী বলি। তো উষ্ণ রক্তের প্রাণী কারা? মনে রাখবে শেষের দুটো শ্রেণী, পাখি আর স্তন্যপায়ী। আর এর আগের যে দুইটা শ্রেণী, উভচর আর সরীসৃপ, তারা কিন্তু শীতল রক্তের প্রাণী। আচ্ছা, তো সোনা ব্যাঙ কুনা ব্যাঙ হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর শ্রেণীর বৈশিষ্ট্য, এটা আমি বললাম। এইবার তোমাদেরকে আমি সরীসৃপ সম্পর্কে ব্যাখ্যা করতে চাই। এটা কিন্তু একটা সরীসৃপ, এটা একটা টিকটিকি, তোমাদের সবার প্রিয় পরিচিত একটা প্রাণী। এর বৈশিষ্ট্যগুলো কি? তুমি যদি এই ছবিটা ভালো করে খেয়াল করতে, অথবা তুমি যদি তোমার ঘরের টিকটিকিটাকে ধরে এনে কাছ থেকে পর্যবেক্ষণ করো, তুমি কিন্তু অবাক হয়ে দেখবে এদের গায়ে কিন্তু আইস আছে। সিরিয়াসলি, এদের গায়ে কিন্তু আইস আছে। ঠিক আছে, এদের দেহ কি, ত্বকটা সম্পর্কে আমরা সবার আগে বলি, ত্বকটা আইস যুক্ত, এবং এর ত্বকটা কিন্তু ব্যাঙের মতো ভেজা থাকে না। এর ত্বকে কিন্তু আইসের ভেতরে ময়েশ্চারটা থাকে বা আর্দ্রতা তারা রেখে দেয়। আইসটা আছেই তাদেরকে আর মানে ময়েশ্চারটা রাখার জন্য, কিন্তু বাইরের ত্বক কিন্তু একদম শুষ্ক এবং কোনো গ্রন্থি নাই। ঠিক আছে, তো সব সরীসৃপের যে তোমার মানে আইস থাকবে ব্যাপারটা তা না। কারো কারো প্লেটও থাকতে পারে, মানে শক্ত একটা খোলসও থাকতে পারে, শক্ত খোলসও থাকতে পারে। ঠিক আছে, যেমন আমি কাদের কথা বলছি? আমরা কচ্ছপের কথা বলছি। কচ্ছপ কিন্তু এক ধরনের সরীসৃপ। ঠিক আছে, ওদের কিন্তু ওদের কিন্তু শক্ত একটা উপরের দিকে কি থাকে, খোলস থাকে। তো আইস বা প্লেট দ্বারা আবৃত এবং শুষ্ক। এদের কি থাকে, অগ্রপদেও 5টা আঙ্গুল থাকে, পশ্চাৎপদেও 5টা আঙ্গুল থাকে। ঠিক আছে, অগ্রপদে কিন্তু উভচরদের 4টা আঙ্গুল ছিল, কিন্তু এদের কিন্তু 5টা, এবং কি এদের কিন্তু নখর আছে। তোমরা যদি ভালো করে ছবিটা খেয়াল করো দেখতে পাবে এদের কিন্তু নখরযুক্ত আঙ্গুল থাকে। ঠিক আছে, এবং এদের আর কি বৈশিষ্ট্য আছে? এরা কিন্তু সবসময় ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, এদের কিন্তু ফুলকার কোনো প্রয়োজনই পড়ে না। ঠিক আছে, তো এদের দেহ শুষ্ক আইস বা প্লেট দ্বারা। আর এরা কিন্তু স্থলচর বা বুকে ভর করে হাঁটে, এরা পানিতে যায় না, বুকে ভর করে হাঁটে, এটা তোমরা জানো। এরা শীতল রক্তের প্রাণী। উভচর সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্য এক, তাদের তাপমাত্রা পরিবেশের সাথে সাথে ওঠানামা করে, তাই এরা শীতল রক্তের প্রাণী। এদের শ্বসনাঙ্গ ফুসফুস, এরা স্থলে ডিম পারে। উভচর যে প্রাণীগুলো তারা কিন্তু পানিতে ডিম পারে, পানি ছাড়া কিন্তু ডিম বিকশিত হওয়ারই সুযোগ নেই। আর এটা কিন্তু স্থলে ডিম পারে। আমি আগেই বলেছি কচ্ছপ, কচ্ছপ কিন্তু একটা সরীসৃপ, এটা কিন্তু পানিতে বাস করে, এটা কিন্তু একটা ব্যাপার। ঠিক আছে, পানিতে বাস করলেও আবার মাটিতেও দেখা যায়, তাই বলে কিন্তু একটা উভচর না। তোমরা যদি বৈশিষ্ট্য খেয়াল করো দেখবে যে অধিকাংশ বৈশিষ্ট্য কিন্তু সরীসৃপের সাথে যায়। ঠিক আছে, আর কচ্ছপ কি করে, ডিম পাড়তে স্থলে আসে, তাই না? এদের কোনো লার্ভা দশা বা ব্যাঙাচি টাইপের কিছু এদের হয় না। ঠিক আছে, এরা 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে, তবে ব্যতিক্রম অবশ্যই আছে, সেটা হচ্ছে সাপ। সাপের কিন্তু আঙ্গুলই থাকে না, সুতরাং নখর থাকার প্রশ্নই আসে না। উদাহরণ হচ্ছে টিকটিকি, কুমির, সাপ। ঠিক আছে, এরা সবাই সরীসৃপ। তাহলে উভচর আর সরীসৃপের ভেতরে পার্থক্যটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। উভচরের দেহত্বক ভেজা বা গ্রন্থিযুক্ত, কিন্তু সরীসৃপের দেহ কিন্তু শুকনা। আইস থাকে না উভচরের, কিন্তু সরীসৃপের কিন্তু আইস থাকে। আর বাসস্থান যদি বলি, উভচর প্রাণীগুলো কিন্তু লার্ভা দশায় জলচর, কিন্তু পরিণত অবস্থায় স্থলচর। আর সরীসৃপ কিন্তু সাধারণত স্থলচর। কোনো কোনো সদস্য হয়তো পানিতে অনেক সময় কাটায়, যেমন যেমন কি, যেমন কুমির, যেমন কচ্ছপ, যেমন অনেক সাপ, তারা কিন্তু পানিতে অনেক সময় কাটায় ঠিক, কিন্তু এরা কিন্তু উভচর হয়ে যায় না, এরা কিন্তু সরীসৃপ। কাজে আমাদের একটা জিনিস মেনে নিতে হবে যে প্রাণী জগতের মধ্যে কিন্তু অনেক বৈচিত্র্য আছে। কোনো কোনো বৈশিষ্ট্য কিন্তু আমরা মাঝে মাঝে 2-4টা ব্যতিক্রম দেখতেই পারি, তাই না? শ্বসন অঙ্গ, উভচরের ফুলকা ফুসফুস দুটোই দেখা যায়। একটা দেখা যায় লার্ভা দশায় আর একটা পরিণত অবস্থায়, আর সরীসৃপে কেবল ফুসফুস দেখা যায়। এবং উভচর ডিম পারে পানিতে, সরীসৃপ ডিম পারে মাটিতে। এবং অগ্রপদে 4টি করে আঙ্গুল থাকে উভচরের, পশ্চাৎপদে 5টি করে আঙ্গুল থাকে। আর সরীসৃপের কিন্তু 4 পায়ে 5টি আঙ্গুল থাকে, এবং নখর উভচরের থাকে না, কিন্তু সরীসৃপের থাকে। এরপরে আমরা পাখির বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। পাখি আর স্তন্যপায়ী, মনে আছে পাখি আর স্তন্যপায়ীর মধ্যে একটা মিল আছে, এরা উভয়ই কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য তোমাদের আমি দেখাই। একটা পাখির কথা চিন্তা করো, এই সুন্দর দোয়েল পাখিটার কথা। এদের সারা দেহ পালকে আবৃত, এটা কিন্তু প্রথম বৈশিষ্ট্য, মানে প্রথম যে বিষয়টা আমাদের চোখে পড়ার মতো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এদের দেহ কিন্তু পালকে আবৃত।
এদের কিন্তু মুখ কিন্তু চঞ্চুতে পরিণত হয়েছে, মুখ কিন্তু একটা চঞ্চু বা ঠোঁটে বিকে পরিণত হয়েছে। এবং পাখির কিন্তু দাঁত থাকে না, তাই টিকটিকির বা সরীসৃপদের মানে উভচর প্রাণীগুলোর যেমন ব্যাঙের যেমন নেল কাটার কেনার প্রয়োজন পড়ে না, এদের তেমন ব্রাশ করারও কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। এরা কিন্তু অধিকাংশ উঠতে পারে, সবাই না, তবে এদের উঠতে পারে এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এদের কিন্তু অগ্রপদ দুটি ডানায় পরিণত হয়েছে। এদের অগ্রপদ দুটি কি ডানায় রূপান্তরিত, অগ্রপদ দুটি সামনের দুটি পা কিন্তু ডানায় পরিণত হয়ে গেছে। এদের কিন্তু লেজ থাকে, দীর্ঘ একটা লেজ থাকে, ঠিক আছে। তো দুটো পা থাকে, ডানা থাকে, চঞ্চু থাকে, মুখে দাঁত থাকে না, ঠিক আছে। এরা উষ্ণ রক্তের প্রাণী, এগুলোই কিছু প্রধান বৈশিষ্ট্য। গলায় একটা অঙ্গ থাকে, নাম হচ্ছে সিরিংস, যেটার সাহায্যে এদের অনেক সুন্দর সুন্দর গান তোমরা শুনতে পাও, ঠিক আছে। তো এই হচ্ছে এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য। দেহ পালকে আবৃত, দুটি ডানা, দুটি পা, একটি চঞ্চু বা ঠোঁট রয়েছে, ঠোঁটে দাঁত থাকে না, মানে চোয়ালে দাঁত থাকে না, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাখি কেন উঠতে পারে, এর কিছু সুবিধা আছে ওড়ার ক্ষেত্রে। সেটা হলো এর যে ফুসফুসটা, এর সাথে একটা বাতাসে পূর্ণ একটা থলি থাকে, বায়ুথলি থাকে, যার কারণে এর ওজন কিন্তু কম থাকে, যার কারণে এটা উঠতে পারে। আবার এর যে অস্থিগুলো, পাখির যে হাড়গুলো, এগুলো কিন্তু ফাঁপা ধরনের, ভেতরে ফাঁপা থাকে, যদিও হাড়গুলো যথেষ্ট শক্ত, কিন্তু হাড়গুলো কিন্তু ফাঁপা থাকে, যার কারণে এদের ওজন কিন্তু তুলনামূলক কম হয়, লাইট ওয়েট হয়, যার কারণে এরা সহজে উঠতে পারে। এরা উষ্ণ রক্তের প্রাণী, আগেই বলেছি, হাড় শক্ত, হালকা এবং ফাঁপা, ঠিক আছে। উদাহরণ হচ্ছে কাক, দোয়েল, হাঁস, মুরগি, যাই হোক, ঠিক আছে। এরপরে আমরা শেষ প্রজাতিতে আসব, এটা হচ্ছে আমাদের স্তন্যপায়ী প্রাণীরা। স্তন্যপায়ীদের তো অবশ্যই বৈশিষ্ট্য একটা নাম থেকেই বোঝা যায়, এদের যে ক্ষুদে সদস্যরা অর্থাৎ ছোট সদস্যরা, তারা কিন্তু মানে মায়ের বুকের দুধ পান করে বা স্তন্য পান করে এরা কিন্তু বড় হয়ে থাকে, ঠিক আছে। তো মাতৃদুগ্ধ পান করে এরা, এটা এদের একটা বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য আছে এদের, এদের দেহ কিন্তু, দেহ ত্বকটা আমাদের সবসময় খেয়াল করতে হবে। আমরা দেখেছিলাম উভচরের ত্বক হচ্ছে ভেজা, আর্দ্র, গ্রন্থিযুক্ত, সরীসৃপের ত্বক হচ্ছে আইস বা প্লেট যুক্ত, তারপরে পাখির ত্বক হচ্ছে পালকে আবৃত, আর স্তন্যপায়ী ত্বক হচ্ছে, স্তন্যপায়ী ত্বকে অনেক কিছু দেখা যায়, বুঝলে। তো এদের ত্বক হচ্ছে লোমে ঢাকা, এবং এদের ত্বকও কিন্তু গ্রন্থিযুক্ত। আমাদের ত্বকেও কিন্তু অনেক গ্রন্থি আছে, তাই না? ঘর্ম গ্রন্থি আছে, যেমন ঘাম নিঃসরণ করে, ঠিক আছে, ত্বক গ্রন্থিযুক্ত। এদের কিন্তু চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, পাখিতে কিন্তু দাঁতই ছিল না, তাই না? কিন্তু এদের চোয়ালে কিন্তু বিভিন্ন ধরনের দাঁত থাকে, ঠিক আছে। তো বৈশিষ্ট্য দেখি আমরা, দেহ লোমে আবৃত, এরা সন্তান প্রসব করে, ঠিক আছে, এদের বার্থ ক্যানেল দিয়ে সন্তান জন্ম লাভ করে। তবে ব্যতিক্রম কিন্তু আছে, যেমন প্লাটিপাস, এটা একটা অনুন্নত ধরনের স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও বাচ্চা প্রসব করে না, বরং ডিম পাড়ে। এরা উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। এদের হৃৎপিণ্ডে 4টা চেম্বার থাকে, যেমন আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে, দুটো অলিন্দ, দুটো নিলয়, দুইটি অ্যাট্রিয়াম, দুইটি ভেন্ট্রিকল, ঠিক আছে। তো 4টি প্রকোষ্ঠ আছে। তো হৃৎপিণ্ডের ব্যাপারটা হঠাৎ করে এখানে চলে আসলো, আমরা যদি, এটা তোমাদের বই নেই বাট তাও বলে দিচ্ছি, মাছের হৃৎপিণ্ড কিন্তু দুইটা, মানে মাত্র 2টা প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। উভচরের কিন্তু 3টা প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। আর সরীসৃপের হচ্ছে অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। তো এরকম করে একটু একটু করে এগুলো উন্নততর, মানে অধিক প্রকোষ্ঠ ডেভেলপ করেছে, ঠিক আছে। তো এভাবে তোমরা এটা চাইলে উচ্চতর শ্রেণীর বই পুস্তকে বিষয়গুলি দেখতে পাবে। আরো বৈশিষ্ট্য যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান, উদাহরণ কি মানুষ, উট, বাঘ ইত্যাদি। তো মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস তোমাদেরকে আমি আলোচনা করা শেষ করলাম, ঠিক আছে। তো আরো কিছু জিনিস তোমাদেরকে আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা এই অধ্যায় পড়ার সময় বেশ কিছু উদাহরণ দেখেছি। তো কিছু ব্যতিক্রম ধর্মী প্রাণী আছে যেগুলো তোমাদের উদ্দীপক বুঝতে গিয়ে একটু বিড়ম্বনা ফেলতে পারে। মনে রাখবে, জেলিফিশ, যদিও নামের মধ্যে ফিশ শব্দ আছে, এটা কিন্তু কন্ডিকথিস বা অস্টিকথিসের মধ্যে পড়ে না, এটা নিডারিয়া পর্বের প্রাণী। কোরাল বা কোরাল বলতে কিন্তু প্রবাল বোঝানো হয়। সমুদ্রের তলদেশে যে রঙিন জিনিসগুলো থাকে, ওগুলোর একটা বিশাল অংশ কিন্তু নিডারিয়া পর্বের, পরিফেরা আছে তবে নিডারিয়া পর্বেরও আছে। তো এগুলোকে বলা হয় কোরাল। কোরাল গুলো কিন্তু নিডারিয়া পর্বের সদস্য। কিন্তু কোরাল মাছ যখন বলা হবে, তখন এটা এক ধরনের মাছকে বোঝায় যেগুলো কোরাল রিফের ভেতরে বা প্রবাল প্রাচীরের ভেতর ঘুরে বেড়ায়। এগুলো কিন্তু করডাটা পর্বের অস্টিকথিস শ্রেণীর সদস্য। চিংড়িকে আমরা মাঝে মাঝে চিংড়ি মাছ বলি, কিন্তু এটা কিন্তু মাছ হওয়ার তো প্রশ্নই আসে না, এটা আর্থ্রোপোডা পর্বের অর্থাৎ অমেরুদণ্ডী।
ঠিক আছে। সমুদ্র তারাকে আমরা কখনো কখনো তারা মাছ বলি, তোমাদের বই তারা মাছই লিখেছে, উচ্চতর শ্রেণীর বইয়ে সমুদ্র তারা লেখার চেষ্টা করা হয়েছে। তো এরা কিন্তু এখানে একটা পর্বের প্রাণী, এরাও মাছ নয়। অক্টোপাস কোন পর্বের প্রাণী? এরা কিন্তু মলাস্কা পর্বের প্রাণী, আমি পড়ানোর সময় বলেছি। কচ্ছপ, আমি বলেছি এরা পানিতে দীর্ঘ সময় কাটায়, মাটিতে দেখা যায়, কিন্তু এরা কিন্তু কর্ডাটা পর্বের উভচর নয়, এরা কর্ডাটা পর্বের সরীসৃপ শ্রেণীর সদস্য। কুমিরের ব্যাপারটাও তাই, এরা কিন্তু সরীসৃপ। সাপ এবং গুইসাপও কিন্তু সরীসৃপ, যদি এদেরকে পানিতে দেখা যায়। এই তিনটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। পেঙ্গুইন সম্পর্কে একটু জেনে রাখো, পেঙ্গুইন কিন্তু আমাদের কাছে পাখি বলে আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু বাস্তবে কিন্তু এরা পাখি। হ্যাঁ, এদের পালক আছে, এরা ডিম পারে, ঠিক আছে, সব দিক থেকে এদের পাখির সাথেই মিল আছে। চঞ্চু আছে, মুখে দাঁতও থাকে না, ঠিক আছে, সামনের দুটো কিন্তু পাখা আছে, যদিও সেটা কার্যকর না, ওড়ার ক্ষেত্রে হেল্প করে না। তারপরেও বাদুড় কিন্তু আপাত দৃষ্টিতে একটি পাখি মনে হলেও এটা কিন্তু একটা স্তন্যপায়ী, যেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এরা সন্তান জন্ম দেয়, এরা কোনো ডিম পারে না, বাদুড়ের ডিম হয় না, ঠিক আছে। ভোদর বা উদবিড়াল কিন্তু স্তন্যপায়ী প্রজাতির প্রাণী, ঠিক আছে। তো কেন এটা দিলাম, কারণ অনেকে হয়তোবা জানে না যে এই প্রাণীটা কি ধরনের প্রাণী। কোনো কোনো পরীক্ষায় কিন্তু ভোদর উদ্দীপকে ছিল, অনেকে বুঝতে পারেনি, সেজন্য আমি এটা এখানে টেনে আনলাম। তিমি মাছ আর ডলফিন এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করো। তিমি মাছ এবং ডলফিন এই দুটাই কিন্তু আসলে স্তন্যপায়ী। হ্যাঁ, ডলফিন এবং তিমি মাছ কিন্তু সমুদ্রের তলদেশে শিশুদেরকে বুকের দুধ খাওয়ায়, এরা কিন্তু অন্যান্য মাছের মতো না, এরা কিন্তু প্রকৃতপক্ষে স্তন্যপায়ী প্রাণী, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেজন্য আমি এটা এখানে তোমাদের তুলে ধরেছি। আর বেজি বা নেউল একই প্রাণী, এই প্রাণীটা কিন্তু স্তন্যপায়ী, এটাকে কিন্তু সরীসৃপ ভাবলে চলবে না, ঠিক আছে। বেজি কিন্তু স্তন্যপায়ী প্রাণী। সবাইকে তাহলে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই অধ্যায়ের আলোচনা আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটিতে জয়েন করার জন্য।